আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, শুরুতে একটু তোমাদের থেকে আজকের কোয়ারি দিয়ে শুরু করি। আমরা দেখি যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা দেশের সরকারকে দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য অনেকগুলো অর্থ ব্যয় করতে হয়। সরকার যে এই অর্থগুলো ব্যয় করে এগুলোকে কি বলা হয়? সরকারি ব্যয়। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন এই সরকারি ব্যয়গুলো নির্বাহ করার জন্য সরকারকে আবার এই বিভিন্ন উৎস থেকে এর আয় খুঁজে বের করতে হয়। তাহলে সরকার যে উৎসগুলো থেকে আয় খুঁজে নেয় বা আয় করে সেগুলোকে কি বলা হয়? সরকারি আয়। তাহলে সরকার আয়ও করে, সরকার ব্যয়ও করে। তাহলে সরকার যে আয় এবং ব্যয় করে এই দুটোকেই একসাথে অর্থনীতির ভাষায় বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা। সরকারি অর্থ ব্যবস্থা। তাহলে আজকে আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ, এইচএসসি এবং আলিম শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের নবমতম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা অথবা পাবলিক ফিন্যান্স। তাহলে সরকারি অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা যদি আমরা সুন্দর করে একটু গুছিয়ে বলি, সরকারি অর্থ ব্যবস্থা হলো অর্থনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা, যে শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ ও বিনিয়োগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সংক্রান্ত সমস্যা ও এদের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে। দা ক্লিয়ার? তাহলে এই অর্থব্যবস্থায় শুরুতে প্রথমে বললাম যে কি সরকারের আয় নিয়ে, সরকারের কি আয় নিয়ে। তাহলে সরকারি আয় কি? জাতীয় ব্যয় নির্বাহের জন্য কোনো নির্দিষ্ট অর্থ বছরে, নির্দিষ্ট অর্থ বছর বলতে সাধারণত এক বছরকে বোঝায়। কয় বছর? বছরটা সরকারিভাবে অর্থ বছর শুরু হয় এক বছরের জুলাই মাসের 1 তারিখ শুরু হবে, এর পরবর্তী বছরের জুনের 30 তারিখ গিয়ে শেষ হবে। এটাকে বলা হয় সরকারি অর্থবর্ষ। এই এক বছরে সরকার বিভিন্ন উৎস থেকে সরকারের প্রাপ্ত রাজস্ব, বিনিয়োগ প্রতিষ্ঠানের আয়, কর ও ঋণ, ছাপানো টাকা এবং দান ও অনুদান থেকে যে আয় তার সমষ্টিকে বলা হয় সরকারি আয়। কি বললাম? একটা দেশের সরকার একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে বিভিন্ন উৎস থেকে, উৎসগুলো কি কি? সরকারের বিভিন্ন খাত থেকে প্রাপ্ত রাজস্ব, সরকার যেখানে বিনিয়োগ করেছে সেখান থেকে প্রাপ্ত আয়, সরকার যে কর বা ঋণ গ্রহণ করেছে সেখান থেকে প্রাপ্ত আয়, আর সরকার যে টাকা ছাপিয়েছে তার থেকে প্রাপ্ত আয়, সরকার যে বিভিন্ন দেশ থেকে দান এবং অনুদান পেয়েছে তার থেকে প্রাপ্ত আয়, এই সবগুলোকে একসাথে বলা হয় কি? সরকারি আয়। বুঝে আসছে? এবার আসেন, সরকার যেই সব উৎস থেকে আয় সংগ্রহ করে সেগুলোকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টি শ্রেণীতে? একটা হচ্ছে কর রাজস্ব, ট্যাক্স রেভিনিউ, আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, নন ট্যাক্স রেভিনিউ। কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউ হচ্ছে কোনটা? সরকার করের মাধ্যমে যে আয় বা রাজস্ব সংগ্রহ করে সেটাকে বলা হয় কর রাজস্ব। এবার আসো, কর জিনিসটা কি? হোয়াট ইজ ট্যাক্স? জাতীয় আয় নির্বাহের জন্য জনসাধারণ সরকারের নিকট থেকে প্রত্যক্ষভাবে কোনো ধরনের সেবা বা সুযোগ সুবিধা প্রত্যাশা না করে বাধ্যতামূলকভাবে যে অর্থ সরকারকে প্রদান করে সেটাকে বলা হয় কি? কর। কথা বুঝে আসছে? সোজা কথায় একটা দেশের জাতীয় আয় সম্পন্ন করার জন্য দেশের সচ্ছল নাগরিকগণ রাষ্ট্র থেকে বা সরকার থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা প্রত্যাশা না করে বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থটা প্রদান করে সেটাকে বলা হয় কর। এই করের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। কীরকম? করের যে একটা রেট বা হার আছে, পার্সেন্টেজ, সেই কর হারের উপর ভিত্তি করে কর হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? কিসের উপর ভিত্তি করে বললাম? কর হারের উপর ভিত্তি করে। প্রশ্ন ভালো করে বুঝবেন। কর হারের উপর ভিত্তি করে কর 3 প্রকার। 1 নাম্বার প্রগতিশীল কর। কি কর? 2 নাম্বার অধোগতিশীল কর। কি কর? 3 নাম্বার সমানুপাতিক কর।
প্রথমে বললাম প্রগতিশীল কর, আয় যত বেশি হবে করের হারও তত বেশি হবে। যদি এভাবে করটা নির্ধারণ করা হয় তখন তাকে বলা হয় প্রগতিশীল কর। আবার আয় যত বাড়বে কর তত কমবে, যদি বিষয়টা এভাবে নির্ধারণ করা হয় তখন তাকে বলা হয় অধোগতিশীল কর। দেন আয় যতই হোক, যার আয় যতই হোক সবার জন্য যদি করের পরিমাণটা সমান হয় তখন তাকে বলা হয় সমানুপাতিক কর। এই ছিল কর হারের উপর ভিত্তি করে করের শ্রেণীবিভাগ। কয় প্রকার বললাম? কিসের উপর ভিত্তি করে? কর হারের উপর ভিত্তি করে কর 3 প্রকার। কি কি? প্রগতিশীল কর, অধোগতিশীল কর, সমানুপাতিক কর। ভেরি গুড। এরপরে আসো করভার। করভার বহনের উপর ভিত্তি করে কর হচ্ছে 2 প্রকার। করভার জিনিসটা কি? করভার মানে যদি বলি যে করটা এটা এক ধরনের অর্থ দিয়ে যেহেতু পরিশোধ করতে হয়, যে কারো ক্ষেত্রে অর্থ দিয়ে দেওয়া এটা একটা বোঝা মনে হয় না? তাহলে এই করের বোঝাটা বহন করার উপর ভিত্তি করে, অর্থাৎ করটা কে বহন করবে? তোমার উপর ট্যাক্স আরোপ করা হয়েছে, সেই ট্যাক্সটা কি তুমি বহন করবে নাকি তোমার ট্যাক্স অন্যজনের উপর ছাপাই দিবে? এটাকে বলা হয় কি? কর ভার। এই কর ভারের উপর ভিত্তি করে করকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। কর যার উপর আরোপ করা হয়েছে সে নিজে যদি করের ভারটা বহন করতে হয় বাধ্যতামূলকভাবে, তখন এই ধরনের করকে বলা হয় প্রত্যক্ষ কর। এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, একটা বলে করঘাত আর একটা হচ্ছে করপাত। করঘাত মানে করটা আরোপিত হওয়া, যার উপর করটা আরোপিত হয়েছে। করপাত মানে যে করটা চূড়ান্তভাবে বহন করেছে। তাহলে করঘাত এবং করপাত দুটাই যদি একই ব্যক্তিকে সম্পন্ন করতে হয়, মানে করটা যার উপর আরোপ করা হয়েছে সোজা কথায় তাকেই যদি করটা বহন করতে হয়, সেই ধরনের করকে বলা হয় কি? প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর। এখানে প্রত্যক্ষ করের কয়েকটা ডেফিনিশন দিচ্ছি, এগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ এই পয়েন্টগুলো দিয়েই সৃজনশীল প্রশ্ন আসে বোর্ডে। তাহলে প্রত্যক্ষ করগুলো একটু শুনে রাখো। আয়কর, ইনকাম ট্যাক্স, ব্যক্তির যে আয়ের উপর কর সেটা। তারপরে ব্যাংকে সঞ্চয়ের উপর কর, আপনারা যারা ব্যাংকে টাকা জমা রাখেন সেটার উপরও একটা ট্যাক্স কেটে নেই। ব্যাংকে সঞ্চয় করার পর সেটার উপর একটা প্রফিট দেয়, সেই প্রফিটের উপর কী দেয়, কী কর্তন করা হয়? কর বা ট্যাক্স কর্তন করা হয়। এটাকে বলা হয় ব্যাংক সঞ্চয়ের উপর কর। কর্পোরেশন কর, ভূমি রাজস্ব, সম্পদ কর, দান কর, মূলধনী লাভ কর। কী কী বললাম? আবার বলতেছি। আয়কর, ব্যাংক সঞ্চয়ের উপর কর, কর্পোরেশন কর, ভূমি রাজস্ব, সম্পদ কর, দান কর, মূলধনী লাভের উপর কর, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ কর। এই করগুলো যার উপর অর্পণ করা হয় তাকেই বহন করতে হয়, আরেকজনের উপর এগুলো স্থানান্তর করার সুযোগ নেই। এই জন্য এগুলোকে বলা হয় কি? প্রত্যক্ষ কর। এই জন্য প্রত্যক্ষ করকে বলা হয় নিশ্চিত কর, প্রত্যক্ষ করকে বলা হয় প্রগতিশীল কর। প্রত্যক্ষ কর কী করে? নাগরিককে সচেতন করে তোলে এবং প্রত্যক্ষ করের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা সহায়ক হিসেবে কাজ করে। যেহেতু এটি জেনে শুনেই দিতে হয়, প্রত্যক্ষ করটা আমার উপর কত টাকা ট্যাক্স আরোপ করা হয়েছে সেটা আমি জানবো না, জেনে শুনে আমার পকেট থেকে এই আমার উপর আরোপিত করটা আমাকে বহন করতে হবে। সেজন্য প্রত্যেক নাগরিকের বেলায় এই করটা আবার অনেকটা অপ্রিয়, কারণ সাধারণত যে কারো বেলায় পকেট থেকে টাকা বের করা সহজে কেউ পছন্দ করে না। তো প্রত্যক্ষ করটা জেনে শুনে সরাসরি নিজেকেই বহন করতে হয় বলেই এই প্রত্যক্ষ করটা অনেকের কাছে কি? অপ্রিয়। এখান থেকেও একটা প্রশ্ন হয়, প্রত্যক্ষ কর পরোক্ষ করের তুলনায় অপ্রিয় কেন? ঠিক আছে, এটা নিয়ে আবার আর একটু কথা বলবো আমি, আগে পরোক্ষ করটা একটু বুঝাই। তাহলে পরোক্ষ করটা কি? যে করটা যার উপর আরোপ করা হয়েছে সে নিজে বহন না করে চাইলে অন্যের উপর এটাকে স্থানান্তর করতে পারে। অর্থাৎ করঘাত একজনের উপর পড়ছে, করপাত সেটা আরেকজনের উপর ট্রান্সফার করে দিল। বিষয়টা যদি এরকম হয় তখন তাকে বলা হয় কি? পরোক্ষ কর। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে করের ভার যদি অন্যের উপর চাপানো যায় তখন সেটাকে বলা হয় কি? পরোক্ষ কর। যেমন বিক্রয় কর, মূল্য সংযোজন কর যেটাকে আমরা বলি সহজে ভ্যাট, প্রমোদ কর, আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, এগুলো বিক্রেতার উপর যদি ট্যাক্স আরোপ করে বিক্রেতা সেটা কী করে? কাস্টমার থেকে নিয়ে নেয়, তারপর সরকারকে দেয়, ঠিক না?
আমরা যে কোনো দ্রব্য বাজার থেকে কিনি, প্রত্যেকটা দ্রব্যের মূল্যের সাথে ব্যাট কিন্তু সংযুক্ত, ব্যাট ইনক্লুডেড। এটা আমরা আমাদের অনেকের এটা নিয়ে এত খুব বেশি মাতামাতিও করি না, আবার এটা আমাদের গায়েও লাগে না, কারণ আমরা মনে করতেছি ওই দ্রব্যটার দামই অত টাকা, আমি অত টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু অদৃশ্যভাবে এটার সাথে কি যুক্ত করা আছে, ব্যাট যুক্ত করা আছে। সেজন্য এই ব্যাটটা পরোক্ষ কর, আর এই পরোক্ষ কর নিয়ে আমাদের খুব বেশি প্রিয়তা অপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে না, কারণ ওই ব্যাটটা আমাকে আলাদা করে দিতে হচ্ছে না, মূল্যের সাথে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু প্রত্যক্ষ কর এটা আলাদা করে আমার ইনকাম হিসাব করে এটার উপর থেকে আমাকে আলাদা করে দিতে হয়, সেজন্য এটা আমার কাছে অপ্রিয়। এটা কি অপ্রিয়। কিন্তু পরোক্ষ কর আলাদা করে হিসাব করে দিতে হচ্ছে না, মূল্যের সাথে ইনক্লুডেড থাকে, সেজন্য এটা অদৃশ্য, এটা কি, সেজন্য এটা অপ্রিয় নয়। কথা বুঝে আসছে? প্রশ্নটা ছিল এরকম, প্রত্যক্ষ কর অপ্রিয় কেন? তো এটার আনসার দিতে গেলে তোমাকে প্রত্যক্ষ কর পরোক্ষ কর দুটার ডেফিনেশনই আনতে হবে। যেহেতু প্রত্যক্ষ কর সরাসরি পরিশোধ করতে হয়, আলাদা করে জেনে শুনে হিসাব করে পরিশোধ করতে হয়, সেজন্য এটা অপ্রিয়। আর পরোক্ষ কর মূল্যের সাথেই সংযুক্ত থাকে, এটা আলাদা করে পরিশোধ করতে হয় না, এটা অদৃশ্য, সেজন্য এটা অপ্রিয় নয়। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরোক্ষ করের মাধ্যমে সরকার কিন্তু সবচেয়ে বেশি আয় করে থাকে, এটা মনে রাখবে, কারণ 1991 সালে বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয়। এর আগে বাংলাদেশ সরকারের আয়ের হিসাব করে বাজেট ছিল কিন্তু খুব বেশি বড় নয়, ছোটোখাটো বাজেট ছিল। ব্যাট আসার পর থেকেই বাংলাদেশের বাজেটের পরিমাণটা দিন দিন বাড়তে থাকে, কারণ আয়ের পরিমাণ বাড়ছে। সেই দৃষ্টিকোণ থেকে পরোক্ষ করকে বলা হয় সরকারি আয়ের একটি সিংহভাগ সংগ্রহের একটা মাধ্যম। পরোক্ষ কর হচ্ছে সর্বজনীন, অর্থাৎ এটা সবাইকে দিতে হবে। যেই ভোক্তা দ্রব্যটা কিনবে, সে শিশু হোক, সেটা বৃদ্ধ হোক, সেটা ধনী হোক, গরিব হোক, সবাইকেই অদৃশ্যভাবে ওই ব্যাটটা কি পরিশোধ করতে হচ্ছে। এই যে আমরা মোবাইলে কথা বলি, তাই না, এটা যেই বলুক না কেন, মোবাইলে কথা বলার সাথে কল রেটের সাথে অলরেডি কি যোগ করা আছে, ব্যাট যোগ করা আছে। তাহলে আমরা অদৃশ্যভাবে ব্যাট দিয়ে দিচ্ছি কিনা, এটা হলো কি পরোক্ষ কর। পরোক্ষ কর তাহলে এটা আদায় করা কিন্তু অধিক সুবিধাজনক, তবে এই কর ফাঁকি দেওয়া যায় না। এই কর কি ফাঁকি দেওয়া যায় না। এরপরে আসো তাহলে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্যটা একটু বলি। এতক্ষণ যে আমরা ডেফিনেশন বললাম সেটার আলোকে বলো তো, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য কি? প্রত্যক্ষ কর হচ্ছে যে কি, যেই করের যার উপর আরোপ করা হয় তাকেই করবারটা বহন করতে হয়, সেটাই হলো কি প্রত্যক্ষ কর। আর পরোক্ষ করের বেলায় করবার অন্যের উপর চাপিয়ে দেওয়া যায়। তারপর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কি, প্রত্যক্ষ করকে অপসারণ করা যায়, মানে অন্যের উপর চাপানো যায়, তাহলে প্রত্যক্ষ কর অপসারণ করা যায় না, কিন্তু পরোক্ষ কর কি সম্পূর্ণ বা আংশিক হলেও অপসারণ করা যায়। এখানে দুইটা শব্দ বলছিলাম না, করগাত করপাত। করগাত যার উপর করটা আরোপ করা হয়েছে, করপাত যে করটা বহন করবে। তাহলে প্রত্যক্ষ করের বেলায় করগাত অর্থাৎ এবং করপাত দুটাই কিন্তু একই ব্যক্তির উপর পড়ে, দুটাই কি। আর পরোক্ষ করের বেলায় করগাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে। তারপর প্রত্যক্ষ কর নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। যখন যারা আয় ভালো ইনকাম করে সচ্ছল, তাদের মাথায় একটা টেন্ডেন্সি থাকে আমাকে কি দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। আর পরোক্ষ করের বেলায় এটা তো ধনী গরিব সবাই জানে যে কি প্রত্যেকটা পণ্যের সাথে কি ব্যাট ইনক্লুড করা আছে, সেজন্য এটা নিয়ে তাদের মধ্যে খুব একটা সচেতনতা কাজ করে না, এটা আমরা কি অদৃশ্যভাবেই দিয়ে দিই। তারপর পরিশোধ। প্রত্যক্ষ কর কী করতে হয়, কিছু নিয়ম কানুন মেনেই কাগজপত্র অনুসরণ করে নিয়ম কানুন অনুসরণ করে প্রত্যক্ষ করটা পরিশোধ করতে হয়। আর পরোক্ষ কর অনুসরণ করার সময় কোনো নিয়ম কানুনের জামালা নেই, পণ্য কিনছ পণ্যের সাথেই ব্যাটটা পরিশোধ করে দিছো, ঠিক না? তাহলে কোনটা অপ্রিয় বললাম, প্রত্যক্ষ কর অপ্রিয়, আর পরোক্ষ কর অপ্রিয় নয়, পরোক্ষ কর জনপ্রিয়। পরোক্ষ কর এবং প্রত্যক্ষ করের বেলায় আরেকটা পার্থক্য হচ্ছে কি করের ভিত্তি। প্রত্যক্ষ কর যারা সচ্ছল
নির্দিষ্ট একটা আয়সীমার উপরে, মনে করো গত বাজেট অনুসারে বাংলাদেশে যাদের আয় ছিল 2,50,000 বাৎসরিক আয় 2,50,000 টাকার উপরে, তাদের উপরই ট্যাক্স আরোপ করা হয়েছে, এর নিচে হলে ট্যাক্স ফ্রি। তাহলে বা একটা নির্দিষ্ট আয়ের উপরে জনসংখ্যা খুব বেশি নয়, অল্প সংখ্যক, এই জন্য প্রত্যক্ষ করের ভিত্তি হচ্ছে ছোট, আর পরোক্ষ কর এটা আয়ের উপর ভিত্তি করে হিসাব করা হয় না, এটা প্রত্যেক নাগরিককেই দিতে হয়, সেজন্য পরোক্ষ করের আওতাটা হচ্ছে কি বড়। প্রত্যক্ষ কর এটা দামের উপর প্রভাব ফেলে না, মনে করো তোমার ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিচ্ছ, তোমার সম্পত্তির উপর ভূমি রাজস্ব দিচ্ছ, এটার সাথে দ্রব্যের দামের কোনো সম্পর্ক আছে নাই, সেজন্য প্রত্যক্ষ কর দামের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু পরোক্ষ কর দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। মনে করো একটা কলমের দাম, কলম উৎপাদনকারী তার আয় সহ ব্যয় নির্ধারণ করলো 60 টাকা মুনাফা সহ মিলে, এর উপর সরকারের ব্যাট নির্ধারণ করলো মনে করো 1 টাকা, তাহলে কলমটার দাম হয়ে গেল কত 5 টাকা, তাহলে কলমের দাম যদি ব্যাট না থাকতো তাহলে হতো 4 টাকা, এখন হয়ে গেছে কি 5 টাকা। আলটিমেটলি কলমের দামকে ব্যাট কি করেছে প্রভাবিত করেছে, তাহলে পরোক্ষ কর দামকে প্রভাবিত করতে পারে আর প্রত্যক্ষ কর দামকে প্রভাবিত করতে পারে না। প্রত্যক্ষ কর সাধারণত কি প্রগতিশীল আর পরোক্ষ কর অধোগতিশীল। তাহলে উদাহরণগুলো আবার বলছি, কারণ এখান থেকেই এই কি পয়েন্ট এগুলো দিয়ে কিন্তু সৃজনশীল হবে। কী বললাম, প্রত্যক্ষ করের উদাহরণগুলো মনে রাখবে কি কি, আয়কর, সম্পদ কর, উত্তরাধিকার কর, দান কর, কর্পোরেশন কর, ভূমি কর, ঠিক আছে। আর পরোক্ষ করের উদাহরণ কি বললাম, যে কোনো দ্রব্যের সাথে ইনক্লুডেড ভ্যাট বা মূল্য সংশোধন কর, বিক্রয় কর, প্রমোদ কর, বাণিজ্যিক শুল্ক, এটা রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক যা হয় এগুলো হচ্ছে কি পরোক্ষ কর। এতক্ষণ যেগুলো বললাম এগুলো ছিল কর রাজস্ব। কি রাজস্ব? কর রাজস্ব। এবার আসেন কর বহির্ভূত রাজস্ব। সরকার যে শুধুমাত্র ট্যাক্সের মাধ্যমে আয় করে বা রাজস্ব পায় তা নয়, ট্যাক্স ছাড়াও ট্যাক্সের বাইরেও সরকার বিভিন্ন উৎস থেকে আয় সংগ্রহ করে থাকে। সেগুলো কি? প্রশাসনিক রাজস্ব। কী রাজস্বের কথা বললাম? প্রশাসনিক রাজস্ব। সরকারের নিকট থেকে কোনো বিশেষ উপকারের পরিবর্তে রাষ্ট্রের নাগরিকবৃন্দ স্বেচ্ছায় যে অর্থ প্রদান করে তাকে বলা হয় প্রশাসনিক রাজস্ব। কথা খেয়াল করো, ট্যাক্সের বেলায় সরকার থেকে কি আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা প্রত্যাশা করতে পারি? পারি না। কিন্তু ট্যাক্স বহির্ভূত রেভিনিউ যেগুলো আমরা সরকারকে দিব, কর বহির্ভূত রাজস্ব, এগুলোর বেলায় সরকার থেকে আমরা কি আশা করতে পারি? সেবা আশা করতে পারি। তাহলে আমরা সরকার থেকে বিশেষ সেবার বিনিময়ে বিশেষ যে ফিটা প্রদান করি সেটাকে বলা হয় কি? কর বহির্ভূত রাজস্ব। যেমন আমরা স্ট্যাম্প আছে না, 100 টাকার, 500 টাকার, 1000 টাকার স্ট্যাম্প, যেগুলো আমরা বলি কোর্ট ফি, ঠিক আছে, স্ট্যাম্পের ফি, এটার বিনিময়ে আমরা একটা সেবা পাই। রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি, আদালতের জরিমানা, নির্বাচনে যারা হেরে যায় তাদের জামানতটা বাজেয়াপ্ত হওয়া, এগুলো সবগুলো কি কর বহির্ভূত রাজস্ব। এগুলোকে আবার প্রশাসনিক রাজস্বও বলা হয়। এরপর আসো বাণিজ্যিক রাজস্ব। কর বহির্ভূত রাজস্বের মধ্যে আরেকটা হচ্ছে কি বাণিজ্যিক রাজস্ব। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে সৃষ্ট সেবা বিক্রি করে রাষ্ট্র বা সরকার যে অর্থ সংগ্রহ করে তাকে বলা হয় কি বাণিজ্যিক রাজস্ব। যেমন বাংলাদেশ সরকারের রেলওয়ে আছে না, বিমান আছে না, বিমান বাংলাদেশ, তাহলে এইগুলোর টিকিট বিক্রি করে সরকার আয় করে কিনা? এটাও কিন্তু এটা হলো বাণিজ্যিক রাজস্ব এবং এটা কর বহির্ভূত রাজস্ব। এই রাজস্বের বিনিময়ে যাত্রীরা কি পায়? সেবা পায়। সেবার বিনিময়ে এই ভাড়াটা দিয়ে থাকে, বিমানের ভাড়া, রেলের ভাড়া আমরা কিসের বিনিময়ে দিই? সেবার বিনিময়ে। সেজন্য এগুলোকে বলা হয় কর বহির্ভূত রাজস্ব। সোজা কথায় মনে রাখবে, কর বহির্ভূত রাজস্ব হচ্ছে কোনগুলো? যেগুলোর বিনিময়ে আমরা সরকার থেকে সেবা পেয়ে থাকি। এছাড়াও কর বহির্ভূত আরও রাজস্বের মধ্যে আছে কি প্রাকৃতিক সম্পদ। একটা দেশে যতগুলো প্রাকৃতিক সম্পদ আছে, এগুলো সবগুলোর মালিক হচ্ছে কে? রাষ্ট্র। এই সম্পদগুলো সরকার ভাড়া দিয়ে, ইজারা দিয়ে অথবা অন্য কোনো কাজে ব্যবহার করে আয় করে থাকে। সেই আয়গুলো সরকারের রাজস্বের মধ্যে সংযুক্ত হয়। এগুলোকে বলা হয় কর বহির্ভূত রাজস্ব। এছাড়াও সরকার অনেক সময়
দুর্যোগ মোকাবেলা করার জন্য বা অন্য কোনো কারণে বিভিন্ন দেশ থেকে বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা থেকে কিছু অনুদান পেয়ে থাকে, কিছু দান সাহায্য পেয়ে থাকে, এগুলোও কিন্তু সরকারের আয়ের সাথে সংযুক্ত হয়। তাহলে কী কী বললাম? কর বহির্ভূত রাজস্বের মধ্যে প্রশাসনিক রাজস্ব, বাণিজ্যিক রাজস্ব, প্রাকৃতিক সম্পদ এবং দান ও অনুদান। এগুলো সবগুলো কি ট্যাক্সের বাইরে। এই ট্যাক্সের বাইরে গিয়ে সরকার যে আয়গুলো করে এগুলোকে বলা হয় কর বহির্ভূত রাজস্ব। এগুলো থেকে আমরা বিনিময়ে কি আশা করতে পারি? সেবা আশা করতে পারি। আর এই কর বহির্ভূত রাজস্বগুলোকে বলা হয় কিন্তু ফি। কি বলা হয়? এক বাক্যে ফি বলা হয়। তাহলে কর এক জিনিস, ফি আরেক জিনিস। দুটোটা থেকেই কিন্তু সরকার রাজস্ব পায়। করের বিনিময়ে কোনো ধরনের সেবা সরাসরি আমরা প্রত্যাশা করতে পারি না, আর ফি এর বিনিময়ে আমরা সেবা প্রত্যাশা করতে পারি। এজন্য কর এবং ফির মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। তাহলে আবার কর এবং ফির মধ্যে পার্থক্যগুলো একটু দেখে নিই। কর বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয়। যার উপর ট্যাক্স আরোপ করবে তাকে বাধ্যতামূলকভাবেই ট্যাক্সটা কি পে করতে হবে। তার মানে কর বাধ্যতামূলক। আর ফি বাধ্যতামূলক নয়, কারণ তোমার যদি ওই যে সরকারি সেবাটা নিতে ইচ্ছা হয় তাহলে তুমি টাকা দিবে, নিতে ইচ্ছা না হলে টাকা দিবে না। তাহলে ফি কি নয়? বাধ্যতামূলক নয়। যিনি রাষ্ট্রীয় সেবা গ্রহণ করবেন তিনি ফি প্রদান করবেন, তাই তো? তারপর আইনগতভাবে করের আইনগত বৈধতা আছে, কিন্তু ফি এর কোনো আইনগত বৈধতা নাই। এবার এখানেও কর এবং ফি এর উদাহরণগুলো আমি আর একটু বলে দিচ্ছি। তাহলে করের মধ্যে আমরা কী কী পেয়েছিলাম? আয়কর, সম্পদ কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি। ঠিক আছে? আর ফি এর মধ্যে আমরা কী কী দেখলাম? রেজিস্ট্রেশন ফি, আদালতের ফি, লাইসেন্স ফি, সরকারি কলেজের ভর্তি ফি, তারপরে তোমার রেলওয়ের ভাড়া, বিমানের ভাড়া ইত্যাদি। এগুলো ছিল কি ফি এর সাথে অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে এই ছিল কর এবং ফি এর মধ্যে পার্থক্য। এতক্ষণ ধরে আমরা যেগুলো বললাম এগুলো সবগুলো ছিল সরকারের আয়ের কথা বললাম। কিসের কথা বললাম? সরকারের আয়ের কথা বললাম। তো সরকার যে আয় করে এগুলো কিসের জন্য করে? কিসের জন্য করে? ব্যয় করার জন্য তো করে। জনগণের সেবায় ব্যয় করার জন্য। এবার আসেন সম্মিলিতভাবে যে সরকারের এতক্ষণ আয়ের কথা বললাম, এই আয়গুলো স্পেসিফিকলি যদি বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করি, কার প্রেক্ষিতে? বাংলাদেশের প্রেক্ষিতে যদি আলোচনা করি, বাংলাদেশ সরকার এই আয়গুলোকে তিনটি উৎসে ভাগ করেছেন। কয়টি উৎসে? তিনটি উৎসে। উৎসগুলো কি কি? বাংলাদেশ সরকার রাজস্ব সংগ্রহ করার জন্য একটি বোর্ড তৈরি করেছেন, যেটাকে বলা হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NBR। নাম শুনছো তো? যেটাকে বলা হয় কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড, সংক্ষেপে বলা হয় NBR। এই NBR এর মাধ্যমে সরকার কি করে? রাজস্ব সংগ্রহ করে, একটা উপায়। তারপর আবার কিছু রাজস্ব আছে যেগুলো NBR এর বাহিরে, NBR বহির্ভূত রাজস্ব বলে এগুলোকে, NBR এর বহির্ভূত রাজস্ব। এর বাইরে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি কর ব্যতীত প্রাপ্তি। তাহলে সরকার, বাংলাদেশ সরকারের প্রেক্ষিতে যে আয়গুলো করে সরকার, সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তাহলে বাংলাদেশ সরকার যে আয়গুলো করে সেগুলোর উৎসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কি কি? একটা হচ্ছে NBR দ্বারা নিয়ন্ত্রিত রাজস্ব, আর একটা হচ্ছে NBR বহির্ভূত রাজস্ব, আর একটা হচ্ছে কর ব্যতীত প্রাপ্তি। মনে থাকবে তো? এবার আসো NBR এর মাধ্যমে সরকার কি কি আয় করে থাকে। NBR এর মাধ্যমে সরকার যে আয়গুলো করে স্পেসিফিকলি সেগুলো মনে রাখবেন। সেগুলোর মধ্যে 1 নাম্বার আয়কর। আয়কর কার মাধ্যমে আয় করে সরকার? সংগ্রহ করে কার মাধ্যমে? NBR এর মাধ্যমে। 2 নাম্বার মূল্য সংযোজন কর, যেটাকে বলা হয় সংক্ষেপে ভ্যাট। 3 নাম্বার আমদানি শুল্ক। 4 নাম্বার রপ্তানি শুল্ক। 5 নাম্বার আবগারি শুল্ক। 6 নাম্বার সম্পূরক শুল্ক এবং 7 নাম্বার অন্যান্য কর ও শুল্ক। তাহলে কয়টার কথা বললাম? 7টা। NBR এর মাধ্যমে বাংলাদেশ সরকার যে রাজস্ব সংগ্রহ করে সেগুলোর কয়টা শ্রেণীবিভাগ করলাম? 7টা। কি কি? 1 নাম্বার আয়কর, 2 নাম্বার মূল্য সংযোজন কর বা ভ্যাট, 3 নাম্বার আমদানি শুল্ক, 4 নাম্বার রপ্তানি শুল্ক, 5 আবগারি শুল্ক, 6 সম্পূরক শুল্ক এবং 7 অন্যান্য কর ও শুল্ক। এরপরে আসেন এই NBR এর বাহিরে আবার যে রাজস্বগুলো করে, NBR বহির্ভূত রাজস্ব।
এনবিআর বহির্ভূত রাজস্বগুলো কি? বিভিন্ন মাদক দ্রব্য যেগুলো আছে সেগুলোর উপরও সরকার কি আরোপ করে? ট্যাক্স আরোপ করে। এগুলো কিন্তু এনবিআর সাথে সংশ্লিষ্ট নয়, এগুলো এনবিআর বহির্ভূত রাজস্ব। মাদক শুল্ক, কি বললাম? মাদক শুল্ক 1, 2 যানবাহন শুল্ক, 3 ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব কিসের মাধ্যমে করে? ভূমি অফিসের মাধ্যমে সংগ্রহ করে। তারপর নন জুডিশিয়াল স্ট্যাম্প, এই যে 300 টাকা 500 টাকার স্ট্যাম্প বিক্রি করে না, এগুলোকে কি বলা হয়? নন জুডিশিয়াল স্ট্যাম্প। তারপর বিদ্যুৎ শুল্ক, বিদ্যুতের মধ্যে একটা ট্যাক্স আরোপ করে না? এই যে এখন কার্ডের মাধ্যমে যখন আমরা কি বিদ্যুতের বিল প্রিপেড মিটারে ঢুকাই তখন সাথে সাথে একটা ট্যাক্স কেটে ফেলে না, এটাকে বলা হয় কি? বিদ্যুৎ শুল্ক। তাহলে এগুলো কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর বহির্ভূত রাজস্ব। কী কী বললাম? মাদক শুল্ক, যানবাহন শুল্ক, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং বিদ্যুতের উপর যে শুল্ক বা ট্যাক্স নেওয়া হয়। ঠিক আছে, এগুলো কি এনবিআর বহির্ভূত রাজস্ব। এবার আসেন, এতক্ষণ ধরে তো শুধু শুল্কের কথাই বললাম, ট্যাক্সের কথাই বললাম। এই ট্যাক্স ছাড়াও অর্থাৎ কর ব্যতীত সরকার আরও কিছু রাজস্ব সংগ্রহ করে থাকে, সরকার আরও কিছু পেয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে পায় সেগুলো? সরকারি যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মুনাফা হয় না, এগুলোকে বলা হয় লভ্যাংশ ও মুনাফা। মানে সরকারি প্রতিষ্ঠান থেকে সরকার যে লভ্যাংশ বা মুনাফাটা পায়। তারপর সরকার যদি কোথাও বিনিয়োগ করে থাকে সেখান থেকে সুদ পাবে না। তারপর সাধারণ প্রশাসনিক কার্য পরিচালনা করতে গিয়ে সরকার যে আয়টা করে থাকে, ফিটা নিয়ে থাকে, এটাও কি কর বহির্ভূত বা কর ব্যতীত প্রাপ্তি। তারপর সরকার বিভিন্ন কারণে বিভিন্ন অপরাধীদের উপর জরিমানা করে না, এই জরিমানা থেকেও একটা আয় আসে কিনা, এটা হলো কি কর ব্যতীত প্রাপ্তি। তারপর সরকারি জায়গা ভাড়া দেয়, ইজারা দেয়, এখান থেকেও একটা আয় আসে, এটাও কি কর ব্যতীত প্রাপ্তি। এছাড়া আরও কী কী আছে দেখো, বিভিন্ন জায়গা থেকে টোল, তারপরে অবাণিজ্যিক বিক্রয়, রেলওয়ে, ডাক বিভাগ, তারপর টেলিফোন রেজিস্ট্রেশন, বন বিভাগ এবং প্রতিরক্ষা বাবদ, এই বিভিন্ন সেক্টরগুলো থেকে যে প্রাপ্তিগুলো এগুলো কিন্তু ট্যাক্স বহির্ভূত, ট্যাক্স ছাড়া, ট্যাক্স ব্যতীত প্রাপ্তি। এগুলি ছিল মূলত বাংলাদেশ সরকারের আয়ের 3টি উৎস। কী কী বললাম? এনবিআর নিয়ন্ত্রিত উৎস, এনবিআর বহির্ভূত উৎস, এনবিআর নিয়ন্ত্রণ করে সেগুলোও ট্যাক্স, এনবিআর বহির্ভূত উৎস সেগুলোও ট্যাক্স, আর 3 নম্বরটা হচ্ছে ট্যাক্স ছাড়া অন্যান্য আয়ের কথা বললাম, কর ব্যতীত প্রাপ্তির কথা। কথা ক্লিয়ার? এবার আসি, এই যে সরকারের আয়, এটা কি কি উপায় করলে এটা আরও বৃদ্ধি করা যায়? এখন বর্তমান সরকার যে আয়গুলো করে সেটা আরও বৃদ্ধি করার কিছু উপায় আছে কিনা, উপায়গুলো একটু জেনে নিই। সরকারের আয়কে চাইলে সরকার আরও কিছু উপায় অবলম্বন করে বৃদ্ধি করতে পারে। সেগুলো কি? 1 নম্বর, করের বৃত্তি সম্প্রসারণ এবং যৌক্তিকীকরণ। অর্থাৎ এই যে সরকার যে আয়কর বা ইনকাম ট্যাক্স আরোপ করে, কাদের ইনকাম ট্যাক্সের আওতায় অন্তর্ভুক্ত করা যায় সেই বৃত্তিটাকে আরও সম্প্রসারিত করা এবং অযৌক্তিকভাবে ট্যাক্স আরোপ করলে হবে না, এবং সেটাকে কী করা? যৌক্তিকীকরণ করা। ঠিক আছে। নাম্বার 2, অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় পরিহার। সরকার যে আয় করে তা তো আবার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে, তার মধ্যে অনুৎপাদনশীল ক্ষেত্র যেগুলো আছে, যেখান থেকে কোনো ধরনের দ্রব্য উৎপাদন হবে না, সেবা উৎপাদন হবে না, এই ধরনের ক্ষেত্রে সরকার ব্যয় করে থাকে। এই অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয়ের পরিমাণটা যত বেশি কম হবে সরকারের আয়টা তত বেশি বাড়বে। তারপর দুর্নীতিমুক্ত প্রশাসন প্রবর্তন। সরকারের আয় কম হবার অন্যতম কারণ হচ্ছে কি? দুর্নীতি। যদি এই দুর্নীতিকে রোধ করা যায় তাহলে সরকারের আয় অনেক বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা তোমরা সবাই বা খুব ভালো করে জানো, এটা নিয়ে আর ডিটেলস বলার দরকার সুযোগ রাখে না। তারপর সরকারি ও বেসরকারি প্রশাসনে মেধার ভিত্তিতে নিয়োগ দান। যদি সরকারি এবং বেসরকারি যেখানেই দরকার জনবল দরকার সেখানে যদি আমরা মেধাবীদেরকে নিয়োগ দিই তাহলে ওর মাধ্যমে আমরা সঠিক সেবাটা পাবো, দেশের আয় বৃদ্ধি পাবে, দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, তাই না? তারপরে আসো, কেন্দ্রীয় পরিকল্পনাবিদদেরকে আমরা যে দেশের একটা উন্নয়ন পরিকল্পনা তৈরি করব সে উন্নয়ন পরিকল্পনা যাতে বিদেশ থেকে হায়ার না করে দেশীয় যারা পরিকল্পনাবিদ তাদেরকেই আমরা নিয়োগ করি।
কারণ যারা দেশীয় পরিকল্পনাবিদ তারাই তো দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবগত বেশি। একজন বিদেশ থেকে লোক আমি হায়ার করে আনলেও সে কি ও দেশের পরিবেশ একরকম, আমার দেশের পরিবেশ আরেক রকম, সেই জন্য পরিস্থিতি। তারপরে এতক্ষণ ধরে যে বললাম সরকারের আয়ের কথা, এখন সরকার যে আয়গুলো করে এগুলো কিসের জন্য করে? একটা দেশের ব্যয় নির্বাহ করার জন্য তো করে। এবার তাহলে সরকারের ব্যয়ের খাতগুলো দেখি। সরকার তার প্রতিদিনের দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য ব্যয় করে থাকে, ঠিক আছে? এই ব্যয়গুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সেন্ট্রাল এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে লোকাল এক্সপেন্ডিচার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যয় আর একটা হচ্ছে কি স্থানীয় ব্যয়। কোনো দেশের কেন্দ্রীয় সরকার অর্থাৎ সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে যে খরচগুলো করা হয় সেগুলোকে বলা হয় কি কেন্দ্রীয় ব্যয়। আর স্থানীয় সরকার বলতে আমরা যেগুলো বলি কি ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ, পৌরসভা, এগুলো আর কি এই লোকাল গভর্নমেন্টের মাধ্যমে যে ব্যয়গুলো করা হয় তাকে বলা হয় কি স্থানীয় ব্যয়। তাহলে মূলত এই দুইটা ছিল কি সরকারের ব্যয়ের খাত বা সরকারি ব্যয়ের মাধ্যম। এখন সরকার কি কারণে ব্যয় করে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এক নাম্বার মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাই তো? এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য ব্যয় করে। তারপর একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য সরকার কী করে? ব্যয় করে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যয় করে। বেসামরিক প্রশাসনগুলো পরিচালনা করার জন্য ব্যয় করে। বিচার বিভাগ পরিচালনা করার জন্য ব্যয় করে। শিক্ষা সম্প্রসারণ করার জন্য ব্যয় করে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যয় করে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য ব্যয় করে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যয় করে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যয় করে। দেশের কৃষিখাতকে উন্নত করার জন্য ব্যয় করে। শিল্প খাতকে উন্নত করার জন্য ব্যয় করে। একটা দেশকে কীভাবে নগরায়নের দিকে নিয়ে যাওয়া যায় সেটার জন্য ব্যয় করা যায়। যে কোনো দেশের দুর্যোগ মোকাবেলা করার জন্য সরকার কী করে? ব্যয় করে। এবং মানব সম্পদ উন্নয়নের জন্য ব্যয় করে। এবং সরকার যে বিভিন্ন দেশ থেকে ঋণ নেয় সেই ঋণেরও সুদ দিতে হয়, সেই ঋণগুলো পরিশোধ করতে হয়, সেই জন্য সরকার কী করে? ব্যয় করে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে না, যেমন জাতিসংঘ, IMF, হ্যাঁ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে তোমার সার্ক, এরকম আন্তর্জাতিক সংস্থা যেগুলোর সদস্য বাংলাদেশকে কী করতে হয়? অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রকে ওই সংস্থার একটা চাঁদা বা ফি দিতে হয়। এটার জন্য সরকার ব্যয় করে। সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ব্যয় করে থাকে। এখন কথা হচ্ছে এই যে সরকার ব্যয়গুলো করে এই ব্যয়ের অর্থ সংস্থানগুলো কিভাবে হয়, অর্থাৎ অর্থগুলো আসে কোত্থেকে, তাই না? যদিও বা সরকারি আয়ের উৎসের কথা বললাম, এই সরকারের আয়ের উৎসগুলোই তো সরকারি আয়ের অর্থসংস্থান। এই সরকারি আয়ের অর্থসংস্থানগুলোকে, অর্থসংস্থান মানে কি? অর্থ সংগ্রহের উৎস। সরকার ব্যয় নির্বাহের জন্য অর্থ যে সংগ্রহ করবে সেই উৎসগুলোকে মূলত 7টি ভাবে চিহ্নিত করা যায়। নাম্বার 1, ওই যে NBR এর কথা বললাম, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ওটার দ্বারা নিয়ন্ত্রিত কর। NBR বহির্ভূত কর, কর ব্যতীত প্রাপ্তি। এছাড়া কী কী আছে? অভ্যন্তরীণ মানে দেশের ভিতর থেকে অর্থসংস্থান করা, এর সংকলন না হলে বিদেশ থেকে ঋণ নেওয়া, তারপর বিভিন্ন দেশ থেকে অনুদান পাওয়া। সর্বোপরি তা দ্বারা যদি সম্ভব না হয় তাহলে প্রয়োজনে কী করে? সরকার টাকা ছাপায়, নতুন নোট ছাপায়। এই 7টি উৎসের মাধ্যমে সরকার কী করে থাকে? অর্থ সংস্থান করে থাকে, যাতে ব্যয়টা কী করা যায়? নির্বাহ করা যায়। এই ছিল সরকারি ব্যয়। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করে দিব সেটা হচ্ছে সরকারি ঋণ। সরকার ব্যয় নির্বাহ করার জন্য অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে। কী করে থাকে? ঋণ গ্রহণ করে থাকে, সেটা দেশের ভিতর থেকে হোক, দেশের বাইরে থেকে হোক। কেন করে থাকে? কি উদ্দেশ্যে করে থাকে? উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্যগুলো হচ্ছে আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন, একটি দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য। যেমন আমরা দেখছি বড় বড় মেগা প্রকল্প, এগুলোতে সরকারি কি আছে? ঋণ আছে, বিদেশ থেকে বা দেশের থেকে ঋণ নেই। দেশের জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য ঋণ নেই। বাজেটে ঘাটতি থাকলে ঋণ নেই। সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি করার জন্য ঋণ নেই। উৎপাদন বৃদ্ধি করার জন্য ঋণ নেই। সর্বোপরি দেশের কল্যাণের জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করার জন্য সরকার ঋণ নেই। সরকার যে ঋণ নেয় এই ঋণের আবার উৎস আছে না? কোন কোন উৎস থেকে নেবে? এই উৎসগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বৈদেশিক উৎস।
অভ্যন্তরীণ মানে দেশের ভিতর থেকে। দেশের ভিতর বলতে দেশের কোনো ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে নিতে পারে, বা দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে নিতে পারে, বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে পারে, কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে পারে। আর বৈদেশিক উৎস বলতে বিদেশি কোনো ধনাঢ্য ব্যক্তি থেকে নিতে পারে, বিদেশি যে কোনো সংস্থা, IMF, বিশ্ব ব্যাংক, এগুলো থেকে নিতে পারে। তারপরে বিদেশি যেগুলো সরকার বন্ধুরাষ্ট্র আছে তাদের থেকে নিতে পারে, ঠিক আছে। এভাবে সরকার এই দুটি উৎস থেকে ঋণ নিয়ে থাকে, একটা হলো কি অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে বৈদেশিক উৎস। তবে এই ঋণের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। বিশেষ করে বৈদেশিক ঋণের ক্ষেত্রে অসুবিধার পরিমাণটা একটু বেশি, কারণ এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এই শর্তগুলো অনেক সময় দেশের স্বার্থের বিপরীতও হয়ে থাকে, অথবা একটা দেশের জন্য এটা কঠিন হয়ে যায়। সেজন্য বিদেশি ঋণ খুব বেশি বারযুক্ত হয়ে থাকে, ঠিক আছে। সর্বোপরি একটা দেশের সরকার দেশের উন্নয়নের জন্য, দেশের ব্যয়ের জন্য বিভিন্ন উৎস থেকে আয়ও করে, আবার সেগুলো দেশের উন্নয়নে ব্যয়ও করে। আর ব্যয় করতে গিয়ে যদি ঘাটতি হয়, আবার বিদেশ থেকে বা দেশের থেকে ঋণও করে। এই সব কিছু মিলেই যে আলোচনা, এটাই ছিল কি সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফিন্যান্স। চেষ্টা করলাম সংক্ষেপে শেষ করে দেওয়ার জন্য।